আরে শুনছ, সকাল ৫টা বেজে গেল, ওঠো এবার। হ্যাঁ হ্যাঁ, উঠছি ২ মিনিটে। তুমি স্নান করে নাও, তারপর আমি যাব। ঠিক আছে, আমি রিয়া বৌমাকে জাগাতে যাচ্ছি। আজ ওর প্রথম রান্না তো। এই বলে রেহেনা রিয়ার ঘরের দরজা খটখটিয়ে তাকে জাগিয়ে দেয়, যার পর সে পুরো ঘর পরিষ্কার করে, পুজো করে, প্রসাদ দেয়। মা, আমার প্রথম রান্নায় কি বানাতে হবে? বৌমা, প্রথম রান্নায় তো সবাই মিষ্টিই বানাই। তুমি এক কাজ করো, পায়েস বানিয়ে ফেলো। জি মা। আরে, আমি যেটা চাইনি সেটাই হলো। মা আমাকে দিয়ে মিষ্টি বানাচ্ছেন। মিষ্টি তো আমি বানাতে পারি না। ভগবান, আমার সাথে থেকো। রিয়া রান্নাঘরে গিয়ে পায়েস বানানো শুরু করে। আমি তো বুঝতেই পারছি না, বাড়িতে এত লোক, তাদের জন্য চিনি কতটা দেব? আমার বাপের বাড়িতে ৪ জন ছিল, আমি ৬ চামচ দিতাম। এখানে কত দেব? যদি কোনো বাইরের অতিথি খেতে আসে, ৭-৮ চামচ দিয়ে দিই, এটাই ঠিক হবে। এই বলে রিয়া পায়েসের মধ্যে বেশি করে চিনির চামচ ঠেলে দেয়, আর পায়েস তৈরি হয়ে যাওয়ার পর বাড়ির লোকেদের খেতে দেয়, যা খেয়ে সবাই খুব কষ্টে সেটা গেলে। এ বাপরে, রিয়া এত মিষ্টি! বৌমা, তোমার বাবা কি যৌতুকে অনেক চিনির বস্তা দিয়েছিল, নাকি তোমার মা শিখিয়েছেন পায়েসের মধ্যে এত চিনি ঢালতে? এর মানে কি? হ্যাঁ বৌমা, পায়েস এত মিষ্টি যে আমি আর খেতে পারবো না। এই বয়সে আমার ডায়াবেটিস নেই, কিন্তু এটা খেলে ঠিক হয়ে যাবে। মাফ করবেন মা, বাবা, আমি বুঝতে পারিনি এখানে সবার জন্য কতটা চিনি দিতে হবে। হয়তো বেশি হয়ে গেছে। এরপর থেকে এমন হবে না। যাই হোক ভাবি, আপনি মিষ্টি তো খুব বানিয়েছেন, কিন্তু কোনো ব্যাপার না। 10 দিন পর আপনার দেওরানি এই বাড়িতে আসছে, দেখবেন প্রথম রান্না এত ভালো বানাবে যে বাবা মা আপনারা সবাই খুশি হয়ে যাবেন। এরকম হলে তো ভালোই হবে। এবার দুপুরের খাবারে মটর পনির, পুরি, ভাত এই সব বানিয়ে দিও। জি মা। তারপর নিজেও পায়েস খাওয়ার পর রিয়া সেটা মুখ থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পর দুপুরের খাবার বানায়, যা খেয়ে বাড়ির লোকে খুশি হয়। এইভাবেই ২-৪ দিনের মধ্যে বিয়ের প্রস্তুতি চালে, যেখানে রিয়া অতিথিদের জন্য মিষ্টি বানায়, আর এবারও বেশি মিষ্টির কারণে রেহেনা তাকে বকাঝকা করে। রায়হানের বিয়ে ঐশীর সাথে হয়ে যায়, আর সে তার প্রথম রান্নায় শাশুড়ির বলে দেওয়া খাবার বানাচ্ছিল, আর তখনই সব খাবার পুড়ে যায়। ভালো হয়েছে, দিদি আর মা এখানে কিছু দেখেননি, কিন্তু আমি তো ঠিকমতো পুরি ভাজতে পারি না, পুড়ে গেছে। আর ডাল মাখানি, ভাতও পুড়ে গেছে। এখন কি করব? উপর থেকে তুলে নি, কেউ বুঝতে পারবে না। সবাই আনন্দের সাথে ঐশীর হাতের খাবার খায় আর প্লেট দূরে সরিয়ে দেয়। কি ব্যাপার দেওরজি, আপনি তো খুব জোর গলায় বলছিলেন যে আপনার স্ত্রী প্রথম রান্নায় খুব ভালো খাবার বানাবে, কিন্তু এর তো পুরিও পোড়া, ভাতও পোড়া, আর ডাল মাখানিও। শুধু সালাদটা বেঁচে গেছে, কারণ ওটা বানাতে হয়নি, না হলে এটাও পুড়ে যেত। এসব কি ঐশী বৌমা? কিছু পুরি পোড়া, কিছু কাঁচা, ঠিক করে ভাজতেও পারো না। আর তুমি ডাল মাখানি আর ভাত কিভাবে পুড়িয়ে ফেললে? ভাবতেই পারিনি নতুন বউয়ের প্রথম রান্নার খাবার এমন পোড়া পাবো। আমার পেট ভরে গেছে, আমি চললাম। এ কি ঐশী, তুমি তো আমার মান সম্মান ডুবিয়ে দিলে। আমি খুব চেষ্টা করেছিলাম সব বাঁচানোর, কিন্তু পুড়ে গেল। জানি না আমার হাতে রান্না কেন পুড়ে যায়। প্রথমবার তাই ক্ষমা করে দিচ্ছি। হে ভগবান, এই মাসেই আমার তৃতীয় বৌমাও আসতে চলেছে, সেও যেন এমন রান্না না করে। আমার তো ভয় করছে। মা, চিন্তা করো না, এমন কিছু হবে না। কিছুদিনের মধ্যে শিহাবের বিয়ে ফাতিমার সাথে হয়ে যায়, আর সেও তার প্রথম রান্নার খাবার বানিয়ে ডাইনিং টেবিলে রাখে, যা দেখে। আরে বাহ ফাতিমা, তুমি তো পোড়া খাবারও বানাওনি, মিষ্টিও নয়। এ কি বানিয়েছ? মিক্সড ভেজ, নান, শাহী পনির, মালাই কোফতা। চলো সবাই খাই। যেইমাত্র বাড়ির সবাই ফাতিমার হাতের খাবার খায়, তো তার হাতের ঝাল খাবার খেয়ে সবার চোখ দিয়ে জল আর কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। মা, বাবা, এটা তো খুব ঝাল খাবার হয়ে গেছে। আমার তো কান জ্বলে গেল। জল! আরে ফাতিমা বৌমা, এটা কি করেছ? আমাদের সবার জিভ পুড়িয়ে দিতে চেয়েছিলে নাকি? মা, বাবা, তাড়াতাড়ি আমার বানানো সুজির হালুয়াটা খেয়ে নিন, আপনাদের ঝাল কমে যাবে। আরে বাপরে, কিরকম বৌমা আমাদের ৩ জন! একজন খাবার পোড়ায়, একজন জিভ পোড়ায়,
আর তৃতীয়জন মিষ্টি খাইয়ে জীব শান্ত করে। সবাই জল খায় এবং খুব বেশি মিষ্টি বানানো বউয়ের হাতের মিষ্টি খেয়ে নেয়। তখন রেহেনা রেগে গিয়ে, আরে বাড়িতে ৩-৩টে বউ এনেও আমার মনে হচ্ছে না কেউ রান্নাঘরে রান্না করতে জানে। ৩জনেই একের থেকে এক বড়। ভেবেছিলাম ৩ বউ আসবে, ভালো ভালো খাবার বানাবে, আলাদা আলাদা রান্নাঘরে রান্না করাবো, কিন্তু এই ৩ বউয়ের তো ৩ রকমেরই রান্না। শিবা, তোর বউ তো কান থেকে ধোঁয়া বের করে গেল। মা, বাবা, আমাকে একটা সুযোগ দিন, আমি আবার রান্না করে আনছি। না বৌমা, এত দয়া করো না। তুমি যে খাবার খাইয়েছ, ওরকম খাবার আমরা দ্বিতীয়বার খাওয়ার সাহসও করতে পারব না। তখন বাড়ির সবাই নিজেদের ঘরে চলে যায়, আর ৩ বউ একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। তোমরা দুজনে এমন কি করেছিলে যে মা তোমাদের দুজনের রাগও আমার ওপর ঝাড়ছিলেন? আচ্ছা, এটা তো আমার বলা উচিত যে তোমাদের দুজনের রাগ আমার উপর এসে পড়ল। ঠিক করে রান্নাও করতে পারো না। অন্তত আমি মিষ্টিটা পুড়িয়ে তো ফেলি না, বা তাতে ঝাল দিয়ে দিই না। ও দিদি, নিজেকে খুব বেশি পারদর্শী মনে করবেন না তো। আমার ব্যাপারটা তো আলাদা, যে রান্নাটা পুড়ে গেছিল, কিন্তু তোমাদের দুজনের মতো এত ঝাল আর মিষ্টি বানাইনি যে গলা দিয়েই নামবে না। আর তোমার রান্না তো গলা দিয়ে নামার যোগ্য ওলা। আমি এখান থেকে যাইনি, আর তোমাদের ৩ জনের ইঁদুর বিড়ালের লড়াইয়ের আওয়াজ ভেতর পর্যন্ত আসছে। আর শোনো, আমার ৩ বউকে দেখতে বাড়িতে অতিথি আসছে। মনে লেখো, ৩ জনের রান্নায় এবার কোনো গণ্ডগোল যেন না হয়। ঠিক করে রান্না করবে। জি মা। পরের দিন বাড়িতে অতিথি আসেন, যারা ঘোমটা সরিয়ে বউদের সুন্দর সুন্দর উপহার দেন। আরে সাজু মিয়া, তোমার ৩ বই খুব ভালো। এবার ৩ বউয়ের হাতে রান্নাও খাইয়ে দাও। হ্যাঁ, কেন না? তারপর ৩ বউ রান্না করে খাবার নিয়ে আসে, যা খেয়েই ৩ অতিথি আসন থেকে উঠে পড়েন। এ কি ভাই সাব, আপনার বৌমার হাতের পোড়া খাবার খাওয়ানোর জন্য আমাদের এখানে ডেকেছেন নাকি? শুধু পোড়াই নয়, খাবারটা এত ঝাল যে আমার মুখটাই জ্বলে গেল। ভাবছি জল খাবো কিনা, নাকি ওটাতেও এতগুলো লঙ্কা দিয়ে রেখেছেন। বৌমা, আরে সুগন্ধা দিদি, বসুন তো। বৌমার হাতের মুগ ডালের হালুয়াটা অন্তত খেয়ে দেখুন। ওটা খেয়েই তো আমার মাথা খারাপ হয়ে গেল। আপনার বৌমা মুগ ডালের হালুয়া নয়, চিনির হালুয়া বানিয়েছে। এই বয়সে আমার ডায়াবেটিস না থাকলেও আপনার বৌমা ডায়াবেটিস করিয়েই ছাড়বে। বাহ, আপনার ৩ বৌমা তো রান্নাতে একেবারে মহারথী হয়ে উঠেছে দেখছি। একজন পোড়ায়, একজন ঝাল খাওয়ায়, আর একজন মিষ্টি। আজ পর্যন্ত খাবারে ১৯-২০ ফারাক শুনেছি, কিন্তু এখানে তো ১ আর ১০০ ফারাক দেখছি। মাফ করবেন, আমরা আর এক মুহূর্তও থাকতে পারব না। অতিথিদের এভাবে চলে যাওয়ার পর রেহেনার খুব রাগ হয়, এবং সে তার ৩ বইয়ের উপর রেগে ফেটে পড়ে। এরপরেও তারা বাড়িতে যে খাবার বানাত, তাতে কোনো পরিবর্তন আসত না। সবসময় পোড়া, মিষ্টি আর ঝাল খাবার, জানিয়ে শ্বশুরবাড়ির লোকেরাও চিন্তায় ছিল, আর ৩ বউও নিজেদের মধ্যে ঝগড়া করত। আবার একদিন সকালে হঠাৎ করে অতিথি আসেন। আসুন মিস্টার বাজাজ, আপনি আর রাধাকৃষ্ণ ভাই সাহেব, আপনিও নমস্কার, বসুন। হঠাৎ করে কি মনে করে? আরে, সাজু মিয়া তো কাজ থেকে অবসর নিয়েছে, তাই দেখা করতে চলে এলাম। তারপর মনে পড়ল তোমার ৩ ছেলেরই বিয়ে হয়ে গেছে, তাই বৌমার হাতের রান্নাও খেয়ে নেব। হে ভগবান, আপনি এ কি করলেন? সেদিন অতিথিদের সামনে কম অপমান হয়েছিল যে আজ আবার? না, এসব আমি সহ্য করতে পারব না। চলে যেতে তো বলতে পারি না। জি, আপনি বলুন, আমি কি করব? আরে, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। সাজু মিয়া রান্নাঘরে যায় এবং তার ৩ বউয়ের সাথে কিছু কথা বলে, যার পর ৩ বউ রান্না করে সাজু মিয়ার বন্ধুদের খাওয়ায়, এবং বন্ধুরা খুশি হয়ে যায়। আমার তো ভয় করছে, আর ওনার বন্ধুরা এখনও খাওয়া থেকে ওঠেনি। খাবার কেমন লাগলো আপনাদের? পোড়া? আরে ভাবি, আপনি এসব কি বলছেন? আপনার ৩ বৌমা তো খুব চমৎকার রান্না করেছে। এই মিষ্টি দই তো খুব ভালো। হ্যাঁ, আর বাকি খাবারও একদম ঠিকঠাক। আপনি পোড়া কেন বলছিলেন? একদম পারফেক্ট খাবার। আচ্ছা। তখন অতিথিরা ৩ বউকে শগুন দিয়ে চলে যায়। তারপর রেহেনা বেলন নিয়ে রেগে ৩ বউয়ের দিকে এগিয়ে আসে। তখন সাজু মিয়া, আরে আরে, এটা কি করছো? আমি ভালো করেই জানি এই ৩ জন আজ রান্না করেনি, বরং বাইরে থেকে খাবার আনিয়ে অতিথিদের খাইয়েছে। এমন কিছু না, আমার বন্ধুরা ৩ বইয়ের হাতের রান্না খেয়ে গেছে। হতেই পারে না। কিন্তু রেহেনা,
এমনটাই হয়েছে, কারণ আমি যে বৌমা বেশি খাবার পোড়ায় তাকে ঝাল খাবার বানাতে দিয়েছিলাম, যে ঝাল বানায় তাকে মিষ্টি বানাতে দিয়েছিলাম, আর যে মিষ্টি বানায় মানে রিয়াকে তাকে ঐশীর মতো খাবার বানাতে বলেছিলাম। ওরা তিনজনে একে অপরের দুর্বলতার উপর কাজ করেছে, তাই খাবার পড়েনি, একজন বেশি মিষ্টিও দেয়নি, আর একজন সময় মতো রান্না করে গ্যাস বন্ধ করে দিয়েছে। মা, আমরাও আপনার মতো চিন্তায় ছিলাম, কিন্তু বাবার বুদ্ধিতে কাজ করায় আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ পেয়েছি। খুব ভালো, কিন্তু এখন থেকে তোমরা তিনজন আমার নজরে রান্না করবে, যাতে এমন পরিস্থিতিতে এমন বুদ্ধি বের করতে না হয়। জি মা। গল্প শেষ।